খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। দেশ জুড়ে 60টি পর্যায়ে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নির্বাচন আয়োগ। 3টি পর্যায়ে আসামে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল, 26 এপ্রিল ও 7 মে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন আসামে। তবে 19 এপ্রিল থেকে 60টি পর্যায়ে অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনে 4 জুন অনুষ্ঠিত হবে ভোট গণনা। সংবাদমেল যুগে ঘোষণা মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারের। 19 এপ্রিল কাজিরাঙ্গা, শোনিতপুর, লক্ষ্মীপুর, ডিব্রুগড়, জোরহাট হবে নির্বাচনের ভোটদান প্রক্রিয়া। 26 এপ্রিল নোয়াগাঁও, ডিফু, করিমগঞ্জ, শিলচর, ধরম, উদালগুড়ি হবে নির্বাচনের ভোটদান প্রক্রিয়া। 7 মে গুয়াহাটি, বরপেটা, ধুবড়ি, কোকরাঝাড় নির্বাচনের ভোটদান প্রক্রিয়া। এভাবেই আসামের 14টি লোকসভা নির্বাচন এই কয়েকদিন নির্বাচনের ভোটদান প্রক্রিয়া চলবে। আজ সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি তুলে ধরলেন নির্বাচন আয়োগ। নির্বাচনের দিন ঘোষণা নিয়ে আমি জেনে নেব আমাদের অনলাইনে এই মুহূর্তে আছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়। উনার কাছ থেকে জেনে নেব নির্বাচনের বিস্তারিত বিষয়টি। হে অরূপ বাবু, কি বলবেন? নির্বাচনের দিন ঘোষণা যেহেতু হয়ে গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর 5 বছর পর পর আমাদের নির্বাচন হয়, জাতীয় স্তরের নির্বাচন। দেশ জুড়ে 60টি পর্যায়ে এবার লোকসভা নির্বাচন হবে। 19 এপ্রিল থেকে শুরু হবে, 1 জুন পর্যন্ত নির্বাচন চলবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এবং 4 জুন ফলাফলের ঘোষণা করা হয়। সেই হিসেবে যদি আমরা আমাদের আসামের ক্ষেত্রে দেখি, তাহলে আসামে 3টি পর্যায়ে লোকসভা নির্বাচন হবে। 19 এপ্রিল কাজিরাঙ্গা, শোনিতপুর, লক্ষ্মীপুর, ডিব্রুগড়, জোরহাট। 26 এপ্রিল নোয়াগাঁও, ডিফু, করিমগঞ্জ, শিলচর, দরং, উদালগুড়ি। এবং 7 মে গুয়াহাটি, বরপেটা, ধুবড়ি, কোকরাঝাড়। এই 3 পর্যায়ে নির্বাচন হবে। সম্ভবত ছত্তিশগড় এবং আসামেই 3 পর্যায়ে হচ্ছে, বাকি রাজ্যগুলিতে 2 পর্যায়ে বা 1 পর্যায়ে নির্বাচন হবে। আমরা যদি করিমগঞ্জে দেখি, করিমগঞ্জ লোকসভা 2টি জেলা নিয়ে, হাইলাকান্দি এবং করিমগঞ্জ নিয়েই করিমগঞ্জ লোকসভা। এতদিন সংরক্ষিত আসন ছিল এবং সংরক্ষিত মুক্ত হয় তাবর প্রার্থীরা দাঁড়িয়েছেন। ফলে এই নির্বাচন এবার খুব চ্যালেঞ্জের মুখে পড়বে প্রশাসন, কারণ প্রতিটি দল নিজের শক্তি দেখাতে নানান ধরনের কৌশল অবলম্বন করবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনারের নির্দেশ মতে আজ জেলা প্রশাসন, জেলা নির্বাচন আধিকারিক তার বিস্তারিত তুলে ধরেছেন, যাতে কিভাবে নির্বাচন অংশগ্রহণ করবেন, প্রার্থীরা কটা গাড়ি ব্যবহার করতে পারবেন, কতটা পোস্টার ব্যবহার করতে পারবেন, কত টাকা তার ব্যয় করবেন এবং কতটা গাড়ি ব্যবহার করবেন, সব বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনে। কিছুক্ষণ আগেই জেলা নির্বাচন কমিশনার, পাশাপাশি প্রশাসনিক স্তর থেকে ঘোষণা করা হয়েছে, যেমন যেহেতু করিমগঞ্জ জেলাটা কয়েকটি সীমান্ত আছে, যেমন আন্তর্জাতিক সীমান্ত ভারত বাংলাদেশ, আন্তঃরাজ্য সীমান্ত মিজোরাম, ত্রিপুরা, আন্তঃজেলা হাইলাকান্দি এবং করিমগঞ্জ। ফলে পৃথক পৃথকভাবে বিভিন্ন সুরক্ষা ক্ষেত্রে প্রতিটি সুরক্ষা বিভাগের সঙ্গে জেলা পুলিশের বৈঠক হয়েছে, এবং কিভাবে বাইরে থেকে যাতে দুষ্কৃতিকারীরা বা অপরাধীরা এই নির্বাচন কেন্দ্রে এসে কোনো ধরনের অপরাধ ঘটাতে না পারে, সেই জন্য গোটা সীমান্ত নাকাবন্দি করা হয়েছে।
জোর তল্লাশি চলছে। পাশাপাশি আমরা দেখেছি যে নির্বাচনের আগেই যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকে ছোট বড়, তাদেরকে ধরে আনা হয়। এবারও ঠিক সেইভাবে তাদেরকে ধরে আনা হয়েছে এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তারা যাতে কোনো ধরনের অপরাধে যুক্ত না থাকে নির্বাচনের সময়। যদি যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আরেকটি বিশেষ গুরুত্ব বিষয় নিয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনারই দিল্লি থেকেই ঘোষণা করেছেন যে সামাজিক প্রচার মাধ্যমে কি করে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করে। সেক্ষেত্রে সামাজিক প্রচার মাধ্যমকে যাতে বিশেষ নজরে রাখা যায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেই ধরনের নির্বাচন কমিশনার থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে। সেই মধ্যে জেলা প্রশাসন জানিয়েছে যে আমরাও করিমগঞ্জ লোকসভাতে এই ধরনের বিশেষ পদক্ষেপ নিচ্ছি, যাতে কোনো ধরনের বিভ্রান্তকর, কোনো ধরনের ধর্মীয় উস্কানি বা কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির কোনো বার্তা সামাজিক প্রচার মাধ্যমে না ছড়ায়, কারণ সেই বার্তার থেকে অশান্তির সৃষ্টি হতে পারে। সেই দিকে বিশেষ পদক্ষেপ নিবে, তার জন্য আলাদা একটি সেলও গঠন করা হয়েছে, মিডিয়া মনিটরিং সেল। সেই মিডিয়া মনিটরিং সেল সেই দিকে নজর রাখবে যাতে কোনো ধরনের হয় না। তো আমরা দেখতে পাচ্ছি বিগত নির্বাচনের তুলনায় এবছর যে 5 বছর পরে যেটা এবছরে যে লোকসভা নির্বাচন করিমগঞ্জের ক্ষেত্রে একটা বিশেষ, কারণ প্রায় 71 বছর পরে সংরক্ষণ আসন মুক্ত হয়েছে। তাই নির্বাচনের ক্ষেত্রে যাতে ঠিক সময় মতো এবং সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা ভাবে হয়, সেক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিক প্রতিটি স্তরে রাজনৈতিক এবং সংবাদ মাধ্যমের কাছে বিনম্র আবেদন জানিয়েছেন। আমরাও চাইছি যে সুন্দর শান্তিপূর্ণভাবে করিমগঞ্জ লোকসভার নির্বাচন হয়। ধন্যবাদ। ইতিমধ্যে এখন নির্বাচন নিয়ে অরূপবাবু কিছু নির্বাচনের তথ্য তুলে ধরলেন, তো ধন্যবাদ অরূপবাবুকে। আজ অর্থাৎ 16 মার্চ থেকে নির্বাচন আচরণ বিধি বলবৎ হলো। সমগ্র দেশে 60টি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও অসমে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 3টি পর্যায়ে। এর মধ্যে দ্বিতীয় দফায় করিমগঞ্জ নির্বাচন অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। সমগ্র দেশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন। নির্বাচন আচরণ বিধি বলবৎ হওয়ার পর করিমগঞ্জের জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের আচরণ বিধির যাবতীয় নিয়ম নীতি তুলে ধরলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব। এই সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি দেব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এবং আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের রুলের রুলসগুলো আছে। অ্যাকচুয়ালি আপনাদের তরফ থেকে যদি এই ধরনের একটা সংকেত we have to tell all the press take immediate action. আমি রেজিস্ট্রেশন ফোর্স আমি রাখি আৰু যিটো আপুনি ক'লে অফিচাৰ অলৰেডি ক'লে ফোৰ্চৰ কথা যিটো ক'লে আজি গধূলি ভিতৰত আমি এটা টেণ্টেটিভ গম পাই যাম। সিন্স আজি এনাউন্স হৈছে কিমান ফোৰ্চ ইয়াতে আহিব, সেইটো মতে আমাৰ যোনটো BM1 অলৰেডি চাৰ্কুলেট হৈছিল আমাৰ এইটো, এতিয়া BM2 যিটো ভালনেৰেবিলিটি মেপিং 2 আৰু 3টো পুলিচ ছেক্টৰ আৰু চিভিল ছেক্টৰে কম্পাইল কৰি আছে, সেইটো উইদিন 72 আৱাৰ্ছ আমি আছোঁ। আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্টত 5টা ইণ্টাৰ ষ্টেট নাকা চেকিং 24/7 চলি আছে 3টা শিফ্টত, আৰু ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্টতো আমি 5টা আমাৰ চেকিং চলি আছে। যোনখিনি ডিষ্ট্ৰিক্টত অহা ৰাস্তা আপোনালোকে গম পায়, ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্টতো চলি আছে। আৰু রিগার্ডিং কোঅর্ডিনেশন মিটিং যোনটো আছে আমাৰ ইণ্টাৰ ষ্টেট মিটিং 3টা লেভেলত দুবার হৈ গৈছে, ত্রিপুরা আৰু মিজোরামৰ। রেডিও নিউজ এইসব জিনিসের হেল্প নিয়ে এইসবের কথাগুলো যাতে আমরা না বলি। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কোনো না কোনো আমি একটা মানে অর্গানাইজেশনের সঙ্গে আছি, কোনো একটা মানে আমাদের সেকশনের সঙ্গে আমি আছি, কোনো একটা আমাদের একটা অফিসের সঙ্গে কানেক্টেড আছি, ওদের যেন আমি কোনো ধরনের কোনো আমি ভেহিকেল বা কোনো ধরনের আমি সুযোগ সুবিধা যাতে আমরা এটার মধ্যে না ইউজ করি। মানে ডিসিশন কেউ থাকলে আমরা সুবিধা যে এক জায়গা দিলাম এক জায়গা দিয়ে সিকিউরিটি সিস্টেমটা কিরকম স্ট্রং না? আমি সব ইলেকশনের দিনে polling on the day of polling, so you know that there are 3 observers which comes
and was today on 16th March. Issue of Gazette notification will be on 28th March. Last date of making nomination will be on 4th of April. Date of scrutiny of nomination will be next day, 5th of April. And last day of withdrawal of candidature will be 8th April. And the poll will be on 26th April. And the counting is on 4th of June. So this is the schedule of elections. As per the guidelines for MCCs, there are some do's and don'ts to be adhered by all stakeholders, be it political parties, be it candidates, be it government departments, be it printing presses, be it media and people in general. So various do's and don'ts are there. We have also prepared a presentation in this regard, but before going into this, just explaining that we have to explain the section 77(1) and 127A of RP Act 1951 and section 171H of IPC. As you all know that within 24 hours in all the government buildings, offices, any kind of advertisements, posters, pamphlets have to be removed, and within 72 hours various other steps have to be taken like boardings in public places and various other formation of cells and information. Before beginning the presentation, I also want to inform that the district is fully prepared for this election. We have been making preparation for the last 2-3 months. We have formed various cells. We have done our electoral roll preparation. Draft roll was published. সাড়ে 6 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ বুঝাই লড়ি বাজেয়াপ্ত বাজারে চড়ার চুরাই বাড়িতে। ধৃত 2। এবার ফের ত্রিপুরায় পাচারের পথে 14 চাকার লরি থেকে প্রায় 6.5 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল বাজারে চড়ার চুরাইবাড়ি পুলিশ। ভাড়া আছে কুলপুরা করলে খালি কে কে লেখা মারতে তুমি লোক চারো তুমি লোক আমি ও ইয়া লাগা ও ইয়া না ইকো আমি Enggak lagi. অনু ও তো দাঁড়ানি ও তো কিছু পুরা ও দাঁড়ানি ও কত কাল আছে মুকুল राम राम इधर पहले इधर हाँ नहीं रे इधर पहले इधर उसको যোৱাকালি আমাৰ জোনাইবাৰী ৱাচ পোষ্টত
এটা স্পেচিয়েল নাকা অপাৰেশ্যন আমি চলাওঁ। তাতে আমি এটা পাঞ্জাব ৰেজিষ্ট্ৰেড গাড়ী ডিটেক্ট কৰোঁ। তাতে আমাৰ চ'ৰ্চ ইনফৰমেশ্যন আছিলে। একৰ্ডিংলি আমি 402 কাৰ্টুনছ অফ কণ্ট্ৰাবেণ্ড প্ৰ'টিন ফছফেট কপচিড অফ এক্স অফ কোম্পানী আমি ডিটেক্ট কৰোঁ। টোটেল 64,320 নজ আমি কণ্ট্ৰাবেণ্ড ডিটেক্ট কৰোঁ। তাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি এৰাউণ্ড 6 crores হ'ব। আৰু লগতে আমি দুজন মানুহক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। এজন মধ্যপ্ৰদেশৰ নিবাসী হয় আৰু এজন আমাৰ কৰিমগঞ্জৰ চান্দখিৰাৰ নিবাসী হয়। তো একৰ্ডিংলি আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। মই অসম হৈ বেলেগ ষ্টেটত লৈ যাবৰ কাৰণে ট্ৰাই কৰিছিলোঁ। আমি ইতিমধ্যে সিহঁতক ষ্টপ কৰিছোঁ, এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। এজনৰ নাম আপোনাৰ ৰবি শৰ্মা। ৰবি শৰ্মাৰ ঘৰ হ'ল মধ্যপ্ৰদেশ আৰু বেলেগজনৰ নাম হ'ল সুশীল শুক্লবৈদ্য। তেওঁ চান্দখিৰাৰ নিবাসী, কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ। তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন, করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে
আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। প্রার্থী তালিকা প্রকাশের পর করিমগঞ্জে আনন্দ উল্লাস এআইইউডিএফ কর্মী সমর্থকদের। দীর্ঘ কল্পনার পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এআইইউডিএফ। রাজ্যের 14টি আসনের মধ্যে মোট 3টি আসনে প্রার্থী দিয়েছে আজমল ব্রিগেড। ধুবড়ীতে বদরুদ্দিন আজমল, নওগাঁয়ে আমিনুল ইসলাম এবং করিমগঞ্জে এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। করিমগঞ্জ লোকসভা আসনে 2 টিকিট প্রত্যাশী থাকলেও সাহাবুল ইসলামের হয়ে বাজি ধরলেন বদরুদ্দিন আজমল। সাহাবুল ইসলামের নাম ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠলেন ইউডিএফ কর্মী সমর্থকরা। তারা করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীকে নিয়ে জেলা কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে আতশবাজি ফুটিয়ে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। আমরা আছি যে দেখো দেখো আরে কুটুম্বে সব বল লাগাও, খাওন কুটুম্বে সব বল লাগাও। এই বন্ধু মাশাআল্লাহ বন্ধু বিজয় করলু কইয়া আল্লাহ তোমার ভালো করুক বাবা বারো সব বারো সব কুটুম্বে সব বল করতে সবাই বাবা সব সাহায্য লাগবে। চলন ভাই জমাল ভাই আমি আবারই থাকবো। স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসার শিক্ষকগণ আমার জন্য আমাকে টিকিট দেওয়ার জন্য ওনারা প্রস্তাব করেছে দলের কাছে। তার সঙ্গে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার দলের কোর কমিটি, সিলেকশন কমিটি, যারা জনগণের আওয়াজকে উপেক্ষা না করে জনগণের কথা শুনে এবং জনগণের ডিমান্ডের ভিত্তিতে আমাকে যোগ্য মনে করেছে। তার জন্য আমি কোর কমিটি এবং সিলেকশন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। একদিকে আপনার প্র্যাকটিক্যালি হবে বিজেপির সঙ্গে কৃপানাথ পারা সাহেবের সঙ্গে আমাদের লড়াই হবে এবং ইনশাআল্লাহ আগের বার যে ভুল হয়েছিল সেই ভুলের পুনরাবৃত্তি এবার হবে না। আগে স্বরূপ দাসকে প্ল্যান করা হয়েছিল, স্বরূপ দাসকে প্ল্যান করে কিছু ভোট স্বরূপ দাসের মাধ্যমে কংগ্রেসে টানা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ইউডিএফ প্রার্থী গতবার সামান্য ভোটের ব্যবধানে বিজেপির কাছে পরাস্ত হয়েছিলেন। এইবার কিন্তু সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। যদিও বিজেপি সেই ধরনের একটা প্ল্যান তৈরি করেছে, একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে গতবারের স্বরূপ দাসের মতো, এইবার যাতে পুনরাবৃত্তি করার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। আপনারা জানেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তো নিজে কংগ্রেসের দেখে একজন প্রার্থীকে শক্তভাবে কংগ্রেসে প্রতিষ্ঠিত করে তার 2-3 দিন পরে উনি বিজেপিতে জয়েন করেছেন। সুতরাং কংগ্রেসের প্রার্থী যে বিজেপির সুনির্দিষ্ট প্ল্যান, পূর্ব পরিকল্পিত প্ল্যান, গতবারের যে প্ল্যান ছিল সেটা পুনরাবৃত্তি করার অপচেষ্টা, সেটা জনগণ বুঝে নিয়েছে। তার জন্য গতবারের যেটা হয়েছে এইবার সেটা হবে না। এইবার অন্তত লক্ষাধিক ভোটের ব্যবধানে ইউডিএফের প্রার্থী আমরা জিতবো ইনশাল্লাহ, আমাদের মনে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করছেন যে এবার জনগণ সেটাই
কাছাড়ের ধলাইয়ের এক চালক সহ গুরুতর আহত 3। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় কাছাড়ের জেলা জুড়ে। হাউইতান গ্রামের বাসিন্দা শিপনুদ্দিন লস্কর, বয়স অনুমানিক 28 বছর, আইজলের লংলে নামক স্থানে এবিসিআই কোম্পানির ড্রাইভিং কর্মরত ছিল। গতকালকে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইয়া দুর্ঘটনাতে মারা গেছে। এখন বর্তমানে রয়েছে আইজলে নিয়ে আসা ওর প্রায় রাত্রে 10-11টার সময় বা 12টার সময় ইয়া করে বসবা। আগামীকালকে সকাল 9 ঘটিকার সময় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হইব। এই যে শিপনুদ্দিনের পরিবার, সেই পরিবারের মধ্যে একটা ছোট বাচ্চা প্রায় 2 বছরের, একটা প্রায় 4-5 বছরের হবে, 2টা বাচ্চা এবং বিবি মা রয়েছেন। অসহায় পরিবার, একমাত্র শিপনুদ্দিনের রোজগারের উপরে ফ্যামিলিটা চলত, কিন্তু বর্তমানে অসহায় পড়ার কারণে এই পরিবারটা চলা বড় কষ্টকর হইব। তাই আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্যর কাছে একটা এই এরিয়া গ্রুপ মেম্বার হিসেবে একটা দাবি জানাই যে এই পরিবারকে একটি আর্থিক সাহায্য করার জন্য, যাতে এই ফ্যামিলিটা সুন্দর মতে চলতে পারে। এটাই আমাদের এরিয়ার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে এবং আসাম সরকারের কাছে এটাই দাবি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।